আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া। তোমাদের স্বাগত জানাচ্ছি আমার অনার্স ক্লাসে। গণিত বিভাগের পক্ষ থেকে, কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসটি আমরা ক্যালকুলাস নিয়ে কথা বলবো। এর আগে বিভিন্ন সময় ক্লাস নিয়েছি আমি তোমাদের অন্যান্য বিষয়। আজকে ক্যালকুলাস 2 অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের জন্য ক্যালকুলাস নিয়ে কথা বলবো। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। এই ক্যালকুলাস 2 তে আমাদের প্রথম অধ্যায় যেটি, এটি যেহেতু ক্যালকুলাস 2 এর প্রথম ক্লাস, সুতরাং প্রথম অধ্যায় যেটি, এই প্রথম অধ্যায় নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ ভেক্টর মান ফাংশন। আশা করি তোমরা যোগ দিবে এবং তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি তোমাদের বন্ধুদের এই ক্লাসটি লাইভ দেখার জন্য, এবং তোমাদের গ্রুপ বা পেজ যেগুলো আছে সেই পেজগুলোতে অতি অবশ্যই এটি শেয়ার করে দিবে যেন অন্যরাও দেখতে পায়। সুতরাং আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস, ভেক্টর মান ফাংশন। আমরা ভেক্টর পড়েছি ছোটবেলায়, অথবা এখনো পড়তে হয়, ভবিষ্যতেও পড়তে হবে, কিন্তু ভেক্টর মান ফাংশন, ভেক্টরের সম্পর্কিত যে মান, সেই মান দিয়ে আবার ফাংশন, এই বিষয়টা কি সেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। যারা আসো লাইভ ক্লাসে তাদেরকে অনুরোধ করছি তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে তোমরা আসো, শুধু নামটা লিখলেই হবে। তো সেই কাজটি করার জন্য তোমাদের অনুরোধ জানিয়ে, এবং আমি একটু দেখে নিতে চাই আসলে লাইভটি হচ্ছে কিনা, সেজন্য একটু সময় চাই। আমি লাইভটি একটু চেক করে নেই যেন সবাই এটি দেখছো কিনা সেটি একটু দেখে নিব। আমি মনে হচ্ছে ঠিকই আছে, সুতরাং আছে। দীপালি রানী, থ্যাংক ইউ। তোমাদের যারা আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলো আমরা শুরু করি। যারা দ্বিতীয় বর্ষের নয়, অনার্স দ্বিতীয় বর্ষের যারা নয়, তাদের জন্য বলি, তাদেরও কিন্তু এটি কাজে লাগবে এবং বেশ মজার জিনিস। অর্থাৎ যদিও অনার্স সেকেন্ড ইয়ারের জন্য, তারপরেও এটি মজার জিনিস, সবাই ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের ক্লাসটিতে, এবং আজকের ক্লাসটিতে সবাইকে পুরো সময় ধরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সুতরাং চলো শুরু করা যাক। তো যেটা বলছিলাম তোমাদের, যে এটি হচ্ছে ভেক্টর মান ফাংশন। এই যে ভেক্টর মান ফাংশন, ভেক্টর মান ফাংশন আমাদের কি কাজে লাগে, কেন এটি ব্যবহার করি, কিভাবে ব্যবহার করব, এবং তোমাদের বইতে যে জিনিসগুলো আছে তার সাথে ভেরিয়েশনটা কোথায়, এই লেকচারে তুমি নতুন কিছু শিখবে কিনা সেটির কথা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। চলো। তো দেখা যাক আমাদের কি অবস্থা হয়। তারপরেও ভেক্টর মান ফাংশন, আগেই বলছিলাম যে ভেক্টর মান ফাংশন কি জিনিস। আমার স্লাইডটি সম্পূর্ণ দেখতে পাচ্ছ কিনা এটি দেখে তারপরে শুরু করতে যাচ্ছি। সুতরাং যারা আছো তাদের নামটি লেখার জন্য অনুরোধ করছি কমেন্ট বক্সে, এবং এটি তোমাদের পেজগুলোতে শেয়ার করে দাও যেন সবাই এটি দেখতে পায়। তাহলে চলছে আমাদের ভেক্টর মান ফাংশন, আমরা ছবি দেখতে পাচ্ছি, এবং এটি চ্যাপ্টার 1 ক্যালকুলাস 2 অনার্স সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স এর, এবং আমি নিহার রঞ্জন বক্সী যথারীতি আছি তোমাদের সাথে। গত 3 মাস 4 মাস যাবত যেমন ছিলাম তেমন আছি, যতটা পারি আমার সাধ্যমতো। এখানে কমেন্ট গুলো আর একটু দেখি। এখানে জেবিকে লিমন, এভরিথিং ওকে স্যার, থ্যাংক ইউ। অন্যদেরও বলছি তোমাদের নামটি লিখে দাও শুধুমাত্র, আর কিছু লেখা লাগবে না, যে তুমি ক্লাসটি করেছো। ভালো লাগবে আর কি কমেন্ট করলে যে না আমার স্টুডেন্ট ক্লাস করছিল। তাই হোক, তাহলে ভেক্টর মান ফাংশন বিষয়টি কি এটি আমাদের জানতে হবে। ভেক্টর মান ফাংশন, আমরা বলছি ভেক্টর মান বারবার, ভেক্টর ভ্যালুড ফাংশন। অর্থাৎ আমরা জানি যখন একটি ফাংশন হয়, ফাংশনের ভিতর কি ঘটনা ঘটে। অর্থাৎ তোমরা জানো যে ফাংশনটি এরকম হতে পারে, একটা ইনপুট থাকে এবং আউটপুট থাকে। তাহলে এখানে যখন আমি ইনপুট ব্যবহার করি, আমি এখান থেকে আউটপুট পাই। এখন আউটপুটটা আমি কোনো কনস্ট্যান্ট পাবো, না কোনো ভেরিয়েবল পাবো, না একটি ভেক্টর পাবো, সেটি নিয়েই আমরা কথা বলবো।
কনস্ট্যান্ট পাবো না ভেরিয়েবল পাবো না ভেক্টর পাবো, সেটির উপর ভিত্তি করে এই চ্যাপ্টারটি। তাহলে দেখা যাক, প্রথমে আমরা একটু দেখে নিব স্কেলার ফাংশন। স্কেলার ফাংশন বলছে শূন্যে, স্পেসে, কোন একটা এলাকা আর রিজিয়ন, প্রত্যেকটা বিন্দু, একটা বিন্দু মনে করো যে এইরকম আমরা যদি ধরে নিই, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটি জেড অক্ষ, এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ, একটি জেড অক্ষ, এইখানে হয়তো কোনো একটা এলাকা আছে যেটাকে আমরা বলছি আর। এর প্রত্যেকটা বিন্দু, যে বিন্দুগুলো পাবো, এই বিন্দুগুলো এক একটা বিন্দু যদি স্কেলার হয়, অর্থাৎ শুধু মান আছে, কনস্ট্যান্ট হয়, মান থাকলে শুধু কনস্ট্যান্ট হবে, দিক নাই, সুতরাং এটা ফাই এক্স ওয়াই জেড যে লিখতে পারো, অথবা কোনো সংখ্যা হতে পারে বা অন্য যা কোনো কিছু হতে পারে। যদি এগুলো সংখ্যা হয়, কনস্ট্যান্ট হয়, সোজা কথা, কনস্ট্যান্ট হলে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হলে তখন যে ফাংশনটি এই কনস্ট্যান্ট গুলো দেয় তাকে বলা হচ্ছে স্কেলার। আবারও বলি যে এই যে একটা এলাকায় প্রত্যেকটা বিন্দু, ধরো একটা ফাংশনের মাধ্যমে বিন্দুগুলো পাওয়া গিয়েছে, এই বিন্দুগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে স্কেলার ফাংশন বলে। অর্থাৎ এর যদি শুধুমাত্র মান থাকে তাহলে এটি কনস্ট্যান্ট ফাংশন, স্কেলার ফাংশন। এবং এই জাতীয় ফাংশন গুলো এক বা একাধিক মান গ্রহণ করে কিন্তু মাত্র একটি মাত্র মান ফেরত দেয়। তো এই জিনিস আমি পড়বো কেন? প্রশ্নটা হলো এখানে যে আমি এই জিনিসটা কেন পড়বো। বিশাল ব্যবহার আছে আমাদের বাস্তব জীবনে। ম্যাথমেটিক্স এর ব্যবহারটা আসলে বিস্তৃত। বাড়িতে মায়ের মতো বিভিন্ন জায়গায় ম্যাথমেটিক্সে এমএ মা আছে, বিভিন্ন জায়গায়, মজা করে বললাম, বিভিন্ন জায়গার এর এত প্রয়োগ যে সবসময় সবকিছু সরাসরি চোখে পড়ে না। মনে করো যে কোনো একটা জায়গা উঁচু নিচু আছে, এটাকে ফ্ল্যাট করতে হবে, সমান করতে হবে, তাহলে যে যন্ত্র এটি ব্যবহার করবে সেটি আসলে ভেক্টর মান, স্কেলার ফাংশন ব্যবহার করে করতে হবে। কিভাবে আমরা একটু দেখে নিই। এই দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, কি আছে, বিভিন্ন উঁচু নিচু আছে, কিছুটা সাইন এক্স এর মতো ঢেউ খেলানো ওয়েভ ফাংশনের মতো আছে, কিছু কনস্ট্যান্ট আছে, তো এরকম বিভিন্ন জিনিস আছে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে যদি আমি লেভেলিং করতে চাই, অর্থাৎ সবগুলো সেম করতে চাই, তখন যেটা দরকার হয় সেটি হচ্ছে স্কেলার ফাংশন। এইবার দেখো একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ হয়ে গেছে, সুতরাং এটি স্কেলার ফাংশন। এই ফাংশনটি ছিল y ইন্টু সাইন এক্স, এটা হয়ে গেল কনস্ট্যান্ট, সুতরাং যে কাজটি করে এই স্কেলার ফাংশন। বুঝতে পেরেছো আশা করছি। এখন এরকম যদি অনেকগুলো স্কেলার ফাংশন কোথাও থাকে, ধরো একটা এরিয়া, এটা হয়তো একটা স্কেলার ফাংশন, এটা হয়তো আরেকটা স্কেলার ফাংশন, এটা হয়তো আরেকটা স্কেলার ফাংশন, এটা হয়তো আরেকটা স্কেলার ফাংশন। এই সকল স্কেলার ফাংশন যে এরিয়াটা গঠন করে, যে ফিল্ডটা তৈরি করে, সেটা স্কেলার ফিল্ড বলে। এটা সোজা জিনিস, সবগুলো ফাংশন যদি স্কেলার হয় তো সুতরাং এটা স্কেলার ফিল্ড। সুতরাং আশা করি বুঝতে পেরেছো, এই সংজ্ঞা মুখস্থ করার কিছু নেই, তুমি লিখলেই হবে। তো আমরা দ্বিতীয় সংজ্ঞায় চলে আসলাম, স্কেলার ফিল্ড শূন্যে কোনো এলাকা আর এর প্রত্যেক বিন্দু এক্স ওয়াই জেড এর সংজ্ঞায়িত স্কেলার ফাংশনের সেট। এই যে এটি হচ্ছে আমার আর এরিয়াটা, এখানে যে সেটটি আছে এই সেটটি যদি এস হয় তাহলে এটা স্কেলার ফাংশনের সেট। f1 f2 এই যেগুলো আছে এরা সবাই স্কেলার ফাংশন, সুতরাং এটা স্কেলার ফাংশনের সেট। আশা করি সমস্যা নেই, সমস্যা থাকলে কমেন্ট করবে, আমি পরবর্তীতে আবারও এটি দেখে নিব। তো ঠিক আছে, এরপরে চলে যাই আমরা। কি আছে, নিশ্চয়ই স্কেলার করে ভেক্টর মান ফাংশন, যেটা মূল উপপাদ্য, এটি ব্যবহার করব। তো এটি যে বিন্দুগুলো আমরা বলেছিলাম, যে একটু আগে যে ছবিটি আমি আঁকার চেষ্টা করেছিলাম, যে এরকম এরকম প্রত্যেকটা বিন্দু আগে ছিল তো স্কেলার, এখন যদি বিন্দুগুলো সব একটা ভেক্টর হয়, কোন এরিয়া এরা যদি ভেক্টর হয়, তাহলে যে এই কাজটি করে, রূপান্তরটা ভেক্টর করে, ভেক্টরে রূপান্তর করে, তাকে ভেক্টর মান ফাংশন বলে। অর্থাৎ এফ যদি এরকম কাজ করে,
ওই যে আমি বলেছিলাম যে এখান থেকে আউটপুট পাওয়া যায়, এটা ইনপুট দিলাম, এটা আউটপুট পেলাম, বাট আউটপুট গুলো যদি সব ভেক্টর হয় তাহলে এই যে ফাংশনটি, এই ফাংশনটিকে বলা হয় ভেক্টর মান ফাংশন বা ভেক্টর ফাংশন বলে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে মান আছে, দিক আছে, তবে এই ভেক্টরের সাথে আমরা যে ভেক্টর পড়েছি তার সাথে এর ওয়েট কিছু বেশি আছে, অর্থাৎ এ আরো অতিরিক্ত কিছু কাজ করে, সেটি তোমাকে দেখতে হবে। তো চলে যাই, এরকম ধরো একটা ছবি আছে যে নরমালি, এটা নরমাল যদি আমি চিন্তা করি, এটা y ইকুয়াল টু fx যদি একটি ফাংশন হয়, কিন্তু y এর মান বা y ইকুয়াল টু এখানে f অফ t যদি একটি ফাংশন হয়, f অফ t যদি একটি ফাংশন হয়, তাহলে যে t এর মানগুলোর ফলে প্রতিটা জায়গায় t এর প্রত্যেকটি মানের জন্য একটি করে আমরা ভেক্টর পাচ্ছি, প্রত্যেকটা বিন্দুতে আমি একটি করে ভেক্টর পাবো। এই ভেক্টর যদি হয় তখন এই যে ফাংশনটি, এই ফাংশনটিকে বলা হবে ভেক্টর মান ফাংশন। ভেক্টর সবই ভেক্টর। সুতরাং এখানে r-1, এটি r0, এটি r1, এটি হচ্ছে r2। একটা কথা বলে রাখি, তোমরা অনেকে নটটা কিন্তু আসলে বোঝো না, নটকে কেউ কেউ NOT ভাবো, এটা কিন্তু না। সুতরাং এটি NAUGHT, নট, নট মানে জিরো। এটা কিন্তু মাথায় রাখবা, এই ভুলটা যেন করো না। তাহলে প্রতিটা আউটপুট এটা ভেক্টর হবে। অথবা অন্যভাবে স্কেলার, যেমন টি এর মান, প্যারামিটার বলে টি, এই যে টি গুলো দেখতে পাচ্ছ, এটি টি এর মান, এটি টি এর মান, এটি টি এর মান। এই টি এর মান বা চারণস্থল বা ডোমেইন, যাই বলো না কেন, ডোমেইন সবগুলোর জন্য, প্রত্যেকটার জন্য, এই কথাটা কিন্তু বলতে হবে, টি এর প্রত্যেক মানের জন্য, দেখো আমি লাল করে রেখেছি, টি এর প্রত্যেক মানের জন্য একটি করে ভেক্টর যদি পাওয়া যায় তাহলে একে ভেক্টর মান ফাংশন বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভেক্টর মান ফাংশন বলে। অথবা আরো একটু অন্যভাবে দিতে পারো, ডোমেইন যদি বাস্তব সংখ্যার সেট হয় আর রেঞ্জ যদি ভেক্টরের সেট হয় তাহলে ওটাকে ভেক্টর মান ফাংশন বলা হয়। ক্লিয়ার নিশ্চয়ই? কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু বলেছিলাম এটা সাধারণ ভেক্টর নয়, তাহলে সাধারণ ভেক্টরের সাথে এই ভেক্টরের নিশ্চয়ই, এই ভেক্টর মান ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশনের কিছু ভেরিয়েশন নিশ্চয়ই আছে। কি আছে সেই ভেরিয়েশন, সেটি আমাদের দেখতে হবে। তার আগে দেখি তোমাদের আর কোনো কমেন্ট আছে কিনা, কেউ আর কোনো কমেন্ট করেছো কিনা। তো সেটির জন্য আরেকবার একটু চেক করে নেই। এখানে দেখছি সেলিনা তানভীর, ঠিক আছে, রুবায়েত হোসেন, সজিবুল ইসলাম, জাকিয়া অনুপম, ইফতেখার মাহমুদ, অনেক থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি কি ভালো করে দেখবে। তো ওয়ালাইকুম আসসালাম, তৃতীয় মেবি বা তৃতীয়া, যাই হোক, তোমরা আশা করি পুরো ক্লাসটিতে আমার সঙ্গে থাকবে এবং উৎসাহ দিবে। আমাদের অনার্সের ছাত্রছাত্রীদের জন্য বলছি, তোমরা যদি পরবর্তীতে যখন ভিডিওটি দেখবে তখনও কিন্তু তোমরা এটি কমেন্ট করবে, যেই দেখো না কেন একবার কমেন্ট করবে, তাহলে বুঝতে পারবো যে আসলে এটি তোমরা দেখছো, ভালো করে এটি বুঝছো। তো সেটি তোমাদের জন্য ভালো হবে এবং তোমাদের জন্য, আমার জন্য এটি উৎসাহ ব্যঞ্জক হবে। সুতরাং তোমরা সাথে থাকো। এটি বলে পরের স্লাইডে যেতে চাচ্ছি। তো পরের স্লাইডে যে আমি তোমাদের পরের অংশে চলে যাই। এখন আমাদের যেটা বলছিলাম যে আমার এই যে ভেক্টর মান ফাংশন আর সাধারণ ভেক্টরের ভিতর তাহলে আমার পার্থক্যটা কি, সেই পার্থক্যটা আমরা এখন দেখব পরের স্লাইডে। পরের স্লাইডে দেখার আগে আমি একটু দেখি আর কেউ আছে কিনা। হ্যাঁ, একটু শেয়ার করে দিলাম আর কি, সুতরাং যারা দেখতে চায় তারা দেখতে পারবে। তাহলে চলো পার্থক্যটা দেখে নিই।
এই কথা বলছিলাম যে সাধারণ ভেক্টর এবং ভেক্টর মান ফাংশনের এর পার্থক্য কি, আউটপুট দুইটার পার্থক্য কি। এটা আমরা দেখছিলাম যে স্কেলার বা প্যারামিটার টি এর মানের জন্য একটি করে প্রতিবার ভেক্টর পাওয়া যায়। সাধারণ ভেক্টর মান ও দিক নির্দেশ করে, আর ভেক্টর মান ফাংশন এটা সহ হবে। ভেক্টর মান ফাংশন মান ও দিকের সাথে সাথে ভেক্টরটি কিভাবে পরিবর্তিত হচ্ছে, ভেক্টরের মান পাই, দিক পাই। ভেক্টর মান ফাংশন এর সাথে অতিরিক্ত একটি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য যুক্ত করে, পরিবর্তনটা কিভাবে হচ্ছে। সাধারণ ভেক্টরের ক্ষেত্রে পরিবর্তন কিভাবে হচ্ছে এটা পরিমাপ করা যায় না, যে কারণে আমরা ক্যালকুলাস ব্যবহার করে এটি পরিমাপ করতে পারি। মান এবং দিক, দিক কিভাবে পরিবর্তিত হচ্ছে, হোয়াট ইজ দ্য ওয়ে অফ চেঞ্জিং দ্য ডিরেকশন, সেটি হচ্ছে এখান থেকে দেখা যায়। সুতরাং এটি হচ্ছে পার্থক্য যেটা বলছিলাম। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমরা পরবর্তীতে চলে যাই। এবার প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামিটার কি জিনিস? প্রথম কথা হচ্ছে প্যারামিটার কি জিনিস। প্যারামিটারটি হলো, আমরা সাধারণভাবে কি জানি যে স্বাধীন চলক থাকে, অধীন চলক থাকে, y ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। প্যারামিটারটা একটা স্বাধীন চলক, বাট এই প্যারামিটার ব্যবহার করে একাধিক ফাংশন তৈরি করা যায়। যেমন আমি এক্স এর মান ব্যবহার করব এফ অফ টি এর মাধ্যমে, ওয়াই এর মান ব্যবহার করব জি অফ টি এর মাধ্যমে, আর জেড এর মান ব্যবহার করব এইচ অফ টি এর মাধ্যমে। মনে করো এটা। তখন এই টি হচ্ছে আমার প্যারামিটার। তার মানে একটা স্বাধীন চলক ব্যবহার করে একাধিক অধীন চলক একই সাথে যদি একই অবস্থায় একই বিবেচনায় কাজ করা হয়, তখন ওই স্বাধীন চলক হচ্ছে প্যারামিটার। সামান্য পরিবর্তন হয়, অর্থাৎ ধরো এক্স এর ভিতর টি হচ্ছে হয়তো 2t, অর্থাৎ টি এর যখন দ্বিগুণ হবে তখন আমি এক্স পাবো, টি যখন স্কয়ার হবে তখন আমি হয়তো ওয়াই পাবো, টি থেকে যখন এক বিয়োগ হয়ে যাবে তখন হয়তো আমি জেড পাবো। তার মানে কি, টি কে সামান্য এদিক ওদিক করে আমি একবার এক্স পাচ্ছি, একবার ওয়াই পাচ্ছি, একবার জেড পাচ্ছি। সুতরাং টিটা হচ্ছে প্যারামিটার, ওর সামান্য পরিবর্তন আমাকে ভিন্ন ভিন্ন ভ্যালু দিচ্ছে সেগুলো। তার মানে অর্থাৎ এই যে অধীন চলক গুলো শুধুমাত্র একটি মাত্র চলকের মাধ্যমে, টি এর মাধ্যমে এটি জেড হবে, এটি বা এইচ হতে পারে, এটা এইচ হতে পারে, এক্স ওয়াই জেড, জেড হবে। সুতরাং এটি জেড হবে, জেড ইকুয়াল টু এইচ টি। এই পরামিতিক সমীকরণ টি কে বলা হয় প্যারামিটার। তার মানে আমার এফ অফ টি, এটি এফ টি, জি টি এবং এইচ টি, এটি প্যারামিটার। এটা ছোট হতে আই যে টি হবে, অর্থাৎ আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে হলো ওয়াই অক্ষ বরাবর এবং কে হলো জেড অক্ষ বরাবর। বস্তুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে এফ টি এর অংশ বলা হয় বা অংশ বলা হয় ভেক্টর মান ফাংশন। সোজা জিনিস, এটি আগের বিষয়, বেশি আর এটার ভিতর গেলাম না। এখন ডোমেইনটা কি হবে একটা ভেক্টর ফাংশন? তাহলে ভেক্টর ফাংশন, একটা ভেক্টর ফাংশনের ডোমেইন কি হবে? ডোমেইন তোমরা জানো, এগুলো কিন্তু আমরা উদাহরণে এগুলো ব্যবহার করব। অর্থাৎ ft ইকুয়াল টু আই এম টি, আই জে এবং কে, তিনটা অংশ আছে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই সরাসরি। f of t equal to I sin প্লাস জে, জে ধরো রুট, প্লাস কে ধরো লন। তাহলে এর এ কি হবে? ডোমেইন কি হবে? ডোমেইনটা হবে তিনটা ডোমেইন বের করতে হবে এবং তাদের ইন্টারসেকশন করতে হবে। সাইন টি, টি এর মান কি কি হবে? এটা হচ্ছে ডোমেইন। টি এর মান আর হবে, বাস্তব সংখ্যা হবে। তোমরা জানো এখানে টি এর মান কি হবে? এখানে টি এর মান গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, এটা তোমরা জানো। আর লন টি এর মান, এখানে টি এর মান শুধুমাত্র গ্রেটার দ্যান 0 হয়। এগুলো আমরা পরে আলোচনা করব, আমি উদাহরণ দিলাম। তাহলে এই দুটো তিনটা জিনিস, এই তিনটা জিনিসের ইন্টারসেকশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তার ডোমেইন। অর্থাৎ ডি, এই যে তিনটা অংশের তিনটা ডোমেইন, এই তিনটা ডোমেইনকে যখন আমি ইন্টারসেকশন করব তখন যে অংশটা পাবো সেই অংশটা হচ্ছে আমার ডোমেইন। আর একটু যদি উদাহরণ চাও সেটি বলি। মনে করো আমার
এটুকু হচ্ছে ডিআর, ডিআর আমার এইটুকু হচ্ছে ডিজি, আবার এইটুকু হচ্ছে আমার ডিএইচ। তাহলে এই তিনজনের কমন অংশ কোনটা? কমন অংশ যেটাকে তোমরা গসাগু আকারে বের করো খানিকটা সেই টাইপের, এই তিনটার কমন অংশ হচ্ছে এইটুকু, এইটা সবার ভিতর আছে। দেখো এই অংশটা ভালো করে খেয়াল করো, এটি সবার ভিতর আছে, সুতরাং এটি হচ্ছে ডোমেন। তিনটা অংশ। আচ্ছা, ডোমেন। এবার ভেক্টর ফিল্ড, এর আগে আমরা স্কেলার ফিল্ড পড়েছিলাম, এই ডোমেন আমরা পরবর্তীতে উদাহরণ দেখবো, সুতরাং আজকে আর বেশি উদাহরণের ভিতর গেলাম না, এখানে কি বলে দিলাম। এখন ভেক্টর ফিল্ডের ভেক্টর ফিল্ড কাকে বলে? এর আগে আমরা বলেছিলাম যে কোনো একটা এলাকায় প্রত্যেকটা যদি স্কেলার হয় তাহলে ওই ফিল্ডটা আছে স্কেলার। এখন এটি ধরো আর, রিজিয়ন আর, এখানে সব এফ গুলো F1 F2 Fn সবগুলো হচ্ছে ভেক্টর, ভেক্টর। তখন এই ফিল্ডটাকে বলা হবে ভেক্টর ফিল্ড। এটি খুবই সোজা। এরপরে বলছে ভেক্টর ফাংশনের সীমা, এটি ক্যালকুলাসনের মতো আগের মতোই, অর্থাৎ চলকের মান পার্থক্য যদি খুবই কম হয়, তাহলে ফাংশনের মানের পার্থক্য যদি খুবই কম হয়, তখন এটা ওই যে ফাংশনের রেঞ্জকে বলা হবে লিমিট। অর্থাৎ আরো যদি একটু বিস্তারিত দেখতে চাও আমি ছোট্ট করে বলে দিতে পারি, এগুলো এর অংশ না যদিও। ধরো ফাংশনটি এরকম, এটি হচ্ছে t ইকুয়াল টু a, তাহলে আর এটি হচ্ছে আমার l, তাহলে t এর মান যখনই l এর দিকে আসবে এদিক থেকে এদিকে, তখন ft এর মান এর দিকে আসবে, t এর মান যখন এর দিকে আসবে ft এর মান যদি l এর দিকে যায়, তখন l কে বলা হবে ft এর লিমিট। এটি তোমাদের আগের ক্লাসের, সুতরাং আরেকবার দেখবা, এবং এটিকে কিন্তু এই আকারে প্রকাশ করা হয়, মনে রাখার জন্য দিয়েছি। চলো এরপরে চলে যাই, কি আছে। তো এরপরে ডান সীমা এবং বাম সীমা। একটু আগে যেটি আমরা দেখলাম যে সীমা যদি থাকে, অর্থাৎ আমি যদি আরো একবার যদি করি, ফাংশন আঁকার চেষ্টা করি, এরকম যদি হয়, এটি হচ্ছে y ইকুয়াল টু f অফ t, এখানে ধরো t এর মান a, আমি বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম যে t এর মান 4, আর এখানে ft এর মান যেটি, এটি ধরো 6, f অফ 4 মনে করো এটা হচ্ছে 6। তাহলে t এর মান এদিকে কত আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে। এদিকে কত আছে? হয়তো 6 আছে, 5 আছে, 4 আছে। তাহলে t এর মান যখন 0 হবে, t এর মান যখন 1 হবে, t এর মান যখন 2 হবে, t এর মান যখন 2 হবে, t এর মান যখন 3 হবে, t এর মান যখন 6 হবে, t এর মান যখন 5 হবে, t এর মান যখন আস্তে আস্তে 4 এর দিকে যাবে, এখানেও t এর মান 4 এর দিকে যাবে। দেখো ft এর মান 6, এখানে ধরো ft এর মানগুলো আমি দিচ্ছি। ft এখানে ধরো কখনো হচ্ছে 2, 2, 3, 4, 5, 6 হলো। এদিক দিয়েও হয়তো 2, 3, 4 এরকম হতে হতে 6 হয়ে গেল। তার মানে আমি যদি বাম থেকে এদিকে যাই, তখন আমরা বলবো t এর মান 4, মাইনাস মাইনাস দিক দিয়ে গেলাম, নেগেটিভ দিক দিয়ে গেলাম। আর যদি এদিক থেকে এদিকে আসি এটা, তখন t এর মান 4 প্লাস, যেদিক দিয়ে যাই না কেন ft এর মান আসলে আস্তে আস্তে, যে ft এর মানগুলো এরকম হচ্ছে, বাড়ছে 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 6 হচ্ছে, আবার এদিকে ft এর মান বাড়ছে 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 বাড়তে বাড়তে 6 হচ্ছে, তখন 6 কে বলা হয় লিমিট। এই 6 হচ্ছে আমার l, t এর মান এর দিকে যাচ্ছে, তাহলে এর সীমা বলা হবে, এর ডান এবং বাম সীমা দুটি সীমা আছে। দেখো এটি বলেছি, আমি যদি ডান দিক দিয়ে আসি তাহলেও যদি l হয়, এবং বাম দিক দিয়ে যদি আসি তাহলেও যদি l হয়, তাহলে l কে বলা হবে লিমিট। দুই দিক দিয়ে আসলে একই হতে হবে।
আর যদি না হয় তাহলে এর লিমিট নাই, বিদ্যমান থাকবে না, এটি বলবো আমরা। এরপরে দেখো এই যেটা বলছে ডান সীমা এবং বাম সীমা বলে, আবারও একটু দেখে আসি তোমাদের লিখিত অবস্থা। তো কমেন্ট, তো এখানে সঞ্জিতা শাহরিয়া, থ্যাংক ইউ। এভাবে আমরা আসলে অগ্রসর হলে ডান সীমা এবং বাম সীমা পেতে পারি। এখন এই ভেক্টর কখন অবিচ্ছিন্ন হবে? এটাকে অবিচ্ছিন্ন বলা হবে যদি লিমিট t টেন্ডস টু a f t ইকুয়াল টু f অফ a হয়। এটি যদি হয় তাহলে আমরা এটাকে ডান সীমা বা বাম সীমা বলবো। এটি বলবো। তো অবিচ্ছিন্ন ফাংশন হওয়ার জন্য ডান সীমা, বাম সীমা এবং ফাংশন ভ্যালু এই তিনটা সমান হতে হয়। তিনটা যদি সমান হয় তখন এটাকে আমরা বলি অবিচ্ছিন্ন ফাংশন। এটি জানো, এটি ক্যালকুলাস 1 এর বিষয়, তাও একটু এখানে রাখলাম অল্প করে। এবার ডিফারেন্সিয়েশন দেখো, এখানে বলছে টি এর সাপেক্ষে একটি ভেক্টর ফাংশন এফ টি এর অন্তরজ অন্তরককে এইভাবে প্রকাশ করা হয়। এটি মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটি শিখেছিলে তোমরা সেটি f of t plus h minus ft by h, এটা শিখেছিলে। দেখো ছবিতে যদি দেখো এটা হচ্ছে f of t, f of t ফাংশন f of t, এটা হচ্ছে আমার f of t। এইখানে যেটি হবে সেটি হচ্ছে t plus h, এখানে h is greater than 0, সহজেই বুঝতে পারছি। সেই ক্ষেত্রে এইটুক হবে আমার, এই যে তোমরা জানো এটি যদি x হয়, এটি যদি y হয়, এটি যদি z হয়, তাহলে y plus z equal to x, ভেক্টরের এই সূত্রটি তোমরা জানো, এভাবে লেখা যায়। এই তাহলে এটুকুর মান হচ্ছে f of t plus h minus f। এখন এই যদি লেস দ্যান 0 হয় তাহলে f t টা আগে হবে, t plus h নিচে হবে। এখন নিচে হলে এখনো সেই একই কথা, এটি যদি x হয়, এটি যদি y হয়, এটি যদি z হয়, তাহলে এক্ষেত্রে y plus z equal to x, এবং একইভাবে এটাও আগে আসবে কারণ t plus h থেকে f t বাদ যাবে। এবং f dash কি তোমরা জানো, এটি একটি কি নির্দেশ করে? স্পর্শক নির্দেশ করে। সুতরাং এটি স্পর্শক নির্দেশ করে, স্পর্শকটা আমরা f dash কি লিখি, এটি একটি সরল রেখা। এই কমন জিনিসগুলো আমরা ক্যালকুলাস 1 এ যেটি ব্যবহার করি এখানেও মোটামুটি সেরকম ব্যবহার করব, প্যারামিটার হয়তো ব্যবহার করব। এবার চলো যে আমাদের এই যে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র, এটি তোমরা জানো, এটি অবশ্যই তোমাদের জানা আছে। আর চলে যাই এবার। তাহলে একটা ফাংশনে আমাদের তিনটা অংশ থাকে, এটি x অক্ষ বরাবর, এটি y অক্ষ বরাবর এবং এটি z অক্ষ বরাবর এটি থাকে। তাই যদি থাকে তাহলে আমরা f ড্যাশ টি, f1 ড্যাশ টি যেটা প্রথম ফাংশন যেটা, সেটাকে আমি এভাবে লিখতে পারি। দ্বিতীয় ফাংশন যেটা সেটাকে আমি এভাবে লিখতে পারি, এবং তৃতীয় ফাংশন যেটা সেটিকে আমি এভাবে লিখতে পারি। দেখো খুব সোজা জিনিস, শুধু ফাংশনের মান 1 2 3 এটা হয়েছে। তাই যদি হয়, এখন আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 যেহেতু সব অংশে আছে, এই সব অংশের থেকে এটিকে কমন নিয়ে নিলাম। কমন নিয়ে এটার সাথে i গুণ হয়ে যাবে i, এটার সাথে j গুণ হবে j, এবং এটার সাথে k গুণ হবে k। তারপরে ধনাত্মক অংশগুলো আমি এক সাইডে নিয়েছি, বা t প্লাস h এর অংশগুলো আমি এক সাইডে নিয়েছি, এবং ঋণাত্মক অংশগুলো বা শুধু t এর গুলো আমি বা মাইনাস গুলো এটি আমি এক সাইডে নিয়েছি। এটা নিলে এটি হচ্ছে, দেখো খুব সোজা জিনিস, কোনো ঝামেলা নাই। সুতরাং এই যে i j k অংশক যে ভেক্টর, এগুলোকে ফুল ভেক্টর ফর্মে লিখলে এটা f লিখতে পারো। তো আমি এখানে মোটা করে দিয়েছি, তোমরা উপরে ভেক্টরের চিহ্নটি দিয়ে দিও। আর এটা স্মল যেটার সাথে h নাই, শুধু f অফ t এবং নিচে h।
এবং সহজেই আমরা সেটা দেখতে পাচ্ছি যে মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটি আমরা শিখেছিলাম সেই সূত্রটি এখানেও প্রযোজ্য। সুতরাং যদি তোমাকে বলে এটা ডিফারেন্সিয়েশন বা অন্তরকের সূত্রটি কি হবে, তাহলে তুমি এটি এখানে ব্যবহার করতে পারবে। পরের অংশে চলে যাই। এটাকে এইভাবে ব্যবহার না করে কোথাও কোথাও এরকমও ব্যবহার করা যায়। এখানে লেট আর ইকুয়াল টু এত আর দিয়ে ওই একই জিনিস ঘুরে ফিরে এটি ব্যবহার করতে পারো। সুতরাং dr বাই ডিটি এটি লিখতে পারো লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল আর বাই ডেল টি এটি হয়, এবং এটা আর দিয়ে, ওটা এফ দিয়ে করা ছিল, এটা আর দিয়ে। পরবর্তীতে আবার এফ জি এইচ, ওখানে এফ ওয়ান এফ টু এফ থ্রি ছিল, এখানে এফ জি এইচ একই কাজ করেছে, একই কাজ করেছে, এটা কমা দিয়ে দিয়ে আলাদা করে লিখেছে, এবং পরে ওই এফ ড্যাশ ড্যাশ এইচ ড্যাশ এভাবে লিখেছে। সুতরাং আগের ফর্মেও লিখতে পারো, এ ফর্মেও লিখতে পারো, কিছু যায় আসে না, তুমি যেভাবে লিখবা সেটি ঠিক। আচ্ছা, তো দেখো আমরা যদি একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাই, এটি মনে করো আমার স্পর্শক। এই স্পর্শকের সমীকরণ, এটি ব্যাসার্ধ ভেক্টর আর, এটা টি নট। তো এটি আমরা দেখছি, চলো এটা বর্ণনাটা একটু দেখে। ভেক্টর ফাংশনের স্পর্শ রেখা, এই যে স্পর্শ রেখার সমীকরণ এটি কি জিনিস সেটি আগে দেখব, পরে এর সমীকরণটি বের করব। তাহলে আমার এই যে এটি হচ্ছে আমার ভেক্টর ফাংশন, কিন্তু হ্যাঁ এটি হচ্ছে আমার ভেক্টর ফাংশন। এই যে ভেক্টর ফাংশনটি ছিল, এই ভেক্টর ফাংশনটির উপর একটা বিন্দু পিটি নট, এই দেখো একটা বিন্দু পিটি নট, আর এখান থেকে যে ব্যাসার্ধ ভেক্টর টি নট বিন্দুতে সেটা হচ্ছে ওপি নট। এই যে ওপি, ওপি এর মানকে আমরা ধরে নিলাম এফ টি নট, এটাকে আমরা এফ টি নট ধরে নিলাম, এই যে এফ টি নট। তার মানে ওপি ইকুয়াল টু এফ টি নট। আচ্ছা, এখন যদি এফ ড্যাশ টি নট বিদ্যমান হয়, সব সময় তো স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে না। যদি এরকম হয়, এখানে যদি গ্যাপ থাকে, তাহলে এই বিন্দুতে তুমি তো স্পর্শক বের করতে পারবা না, এটা হবে না। যদি বিদ্যমান হয় এবং সেটির মান যদি শূন্য না হয়, তাহলে এফ ড্যাশ টি নট কে এফ টি এর স্পর্শক ভেক্টর বলে। যদি শূন্য না হয় তাহলে বলে। আর একক ভেক্টর কি? স্পর্শক ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যেটি পাওয়া যায় একক স্পর্শ ভেক্টর বলা হয়। অর্থাৎ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য যা হবে, ভেক্টরের মান যা হবে, তার যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি বা মান দিয়ে ভাগ করি, তাহলে সেটি হবে। অর্থাৎ এখান থেকে ভেক্টরের মান যা আছে সেখান থেকে আমি যদি 10 একক হয়, তাহলে 10 দিয়ে ভাগ করলে একক ভেক্টর। এটা একক ভেক্টরের মতো, এখানে আলাদা কিছু নাই। চলে যাই, এরপরে সমীকরণটি বের করতে হবে আমাদের। খুব সোজা একটি কাজ, একদম খুব ইজি কাজ। ওইটাই আবার আরেকবার একটু এখানে দেখছি। বর্ণনাটি আমি আগেই দিয়েছি, সুতরাং বর্ণনাটি আর একটি দিলাম না। এটা হচ্ছে ও বিন্দু, এটা পি বিন্দু, এটি কিউ বিন্দু। ও কিউ কে আমরা আর ধরছি, এটা যেহেতু টি নট বিন্দুতে তাই এটাকে এফ টি নট ধরছি। এখন তাহলে এইটুকু হচ্ছে আমার স্পর্শক, এর সমীকরণটা বের করতে হবে। তো ভেক্টরের সূত্র থেকে তোমরা জানো, এখান থেকে যদি এটা নাও, এটি নাও, তাহলে কি হবে? ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। আমাদের মান বের করতে হবে পি কিউ এর, তাহলে পি কিউ এর মান হচ্ছে ও কিউ মাইনাস ওপি। তাহলে পি কিউ এর মান হচ্ছে আমার ও কিউ মাইনাস ওপি। খুব সোজা, ভেক্টর দিয়ে আমরা করে ফেলতে পারি, বর্ণনাটি এমনি দিবা। সুতরাং এটি আমরা বলতে পারি। এখন এটা তো আমরা বুঝতে পারছি যে পিকিউ, এটি এখান থেকে তুমি ওকিউ ইকুয়াল টু ওপি প্লাস পিকিউ। ওকিউ এর মান দেখো, এটি আর, এফ টি নট এটা হচ্ছে ওপি এর মান। পিকিউ এর মানটা কেন এফ ড্যাশ টি নট হলো, এর সাথে টি আসলো কেন, সেটি হচ্ছে কথা। তার কারণ হচ্ছে আমরা একক স্পর্শক ভেক্টর বা যা হোক না কেন, এটা কত দূর যাবে সেটি আমরা জানি না। এই এফ ডট টি নট এর মান এখান থেকে এইটুকু,
না এখান থেকে এইটুকু, না এখান থেকে এইটুকু আমরা জানি না। সুতরাং টি এর মানের উপর নির্ভর করবে এটির মান কত দূর যাবে। সুতরাং এটি টি এর গুণিতক হবে। তোমরা জানো দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এটা একটা এ যদি হয়, এটা যদি বি হয়, তাহলে হয় এ ইকুয়াল টু বি হবে অথবা এ ইকুয়াল টু কে বি হবে, গুণিতক হবে একই দিকে যদি হয়। তো এটি না লিখে আমরা আসলে এটি লিখি, কারণ কে এর মান যদি 1 বসাই তাহলে আমরা উপরেরটা পেয়ে যাই, বা টিবি লিখতে পারি আমরা, টিবি, যেমন এখানে টিটা দেওয়া হয়েছে। সুতরাং খুবই সোজা কাজ, দেখো। সুতরাং আমরা এটি দেখে নিই। এবার আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয় করব। অর্থাৎ একটা ভেক্টর ফাংশন, মনে করো যে সে এখান থেকে এইটুকু গেল, এখান থেকে এই যে চাপ, যে এই চাপ দৈর্ঘ্যটা কি হবে, এই দৈর্ঘ্যটা পরামিতিক সমীকরণ এর আগে আমরা দেখছি x = xt, y = yt, z = zt। এটি হয় হওয়ার পরে দুইটা বিন্দু আমরা ধরে নিলাম, একটা হচ্ছে xyz আর একটা হচ্ছে x + dx। এই বিন্দুটা মনে করো xyz আর এই বিন্দুটা ধরো x + dx, y + dy, z + dz। তিনটা বিন্দু, তিনটা মান কাছাকাছি দুটা বিন্দু। তাহলে এই চাপ দৈর্ঘ্য যদি ds হয় তাহলে ds এর মান এটি হবে, এটি আমাদের প্রমাণ করতে হবে। এটা খুবই সোজা প্রমাণ, আমরা আগে থেকে, অর্থাৎ আমরা l = এটা t এর মান a থেকে b পর্যন্ত ds, অর্থাৎ এখানে যদি a হয়, t এর মান a হয়, এখানে যদি t এর মান b হয়, তাহলে লিমিট a to b ds। এখন ds কে আমরা এটা লিখতে পারি ds/dt * dt। এখন ds/dt এটির মান এটি, কারণ কি ds এর মান এরকম দুটা বিন্দুর দূরত্ব, কেন এটা কেন হলো সেটা আমরা যদি দেখি। এখানকার বিন্দু দুটা, আমার ds এর মান কত হওয়ার দরকার ছিল, √, দুই বিন্দুর দূরত্ব, দুই বিন্দুর দূরত্ব x + dx - x হোল স্কয়ার। তোমরা ছোটবেলায় শিখেছো, দূরত্বের সূত্রটা নিশ্চয়ই মনে আছে, √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। দুই মাত্রায়, তিন মাত্রায় যদি হয় তাহলে z1 - z2 তার হোল স্কয়ার। এই তিনটা হবে। এখন x1 y1 z1 টা হচ্ছে আমার xyz এবং x2 y2 z2 হচ্ছে আমার উপরের বিন্দু। সুতরাং এটা থেকে এটা যদি বাদ দিই, যে কোনো একটি বাদ দিয়ে বর্গ করি, তাহলে আমার dx² dy² এবং dz² থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাই আর এর মান। তোমরা জানো আর কে ভেক্টর আকারে প্রকাশ করলে তিনটি অংশ থাকে, xyz অংশ i j k বরাবর। সুতরাং এগুলো ভেক্টর চিহ্ন দিয়ে দিও। এখন এটা যদি মডুলাস নেই, মডুলাস যদি নেই তাহলে এ পাশেও মডুলাস হবে, এ পাশেও মডুলাস হবে, এ পাশেও মডুলাস হবে। তাহলে এই মডুলাসের এই পুরাটা মডুলাস যদি হয়, তাহলে এই মডুলাসের মানটা যদি আমি এখানে বসাই দেই, এখানে আরেকটা লাইন তোমরা লিখে নিতে পারো, হোল স্কয়ারকে আবার আমি মডুলাসও ব্যবহার করতে পারি, হোল স্কয়ারকে আবার মডুলাস দিয়েও ব্যবহার করতে পারি। তাহলে এই এল এর মানটি হবে এই যে a to b dr/dt এবং এই শেষের এটি হয়ে গেল। তাহলে এটি হচ্ছে a থেকে b বিন্দু পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয়। তাহলে দেখো কত সহজে কাজগুলো করতে পারি। পরবর্তীতে ভিডিওটি আবার দেখবে, এটি শেয়ার করে দিবে অন্য জায়গায়, এবং এই ভিডিওটি আবার ইউটিউব চ্যানেলেও থাকবে, সুতরাং তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। চলে যাই, এরপরে আমরা কোথায় আসছিলাম, এটি আমরা শিখেছি একটু আগেই, চাপ দৈর্ঘ্য, এটি লেন্থ, এস এর মান বা এল এর মান। এবার হচ্ছে চাপ দৈর্ঘ্যকে পরামিতিকরণ। পরামিতিকরণটা জিনিসটা কি, এটা কিন্তু তোমাদের বইতে সেভাবে ক্লিয়ার নাই, কয়েকটা জিনিস ক্লিয়ার নাই, আমি একটু সেটা সোজা করে দিয়েছি।
একটু আগে আমরা বলে এসেছিলাম যে ভেক্টর ভ্যালিড ফাংশন কেন আমরা শিখবো, ভেক্টর মান ফাংশন আমরা কেন শিখবো। বলেছিলাম যে পরামিতিক সমীকরণের মতো ভেক্টর মান ফাংশন কি করে, পথ ছাড়াও তার মানে মান ও দিক ছাড়াও কিভাবে গতি পরিবর্তিত হচ্ছে তা নির্দেশ করে। তাহলে ভেক্টর মান ফাংশন গতিটা তার কিভাবে বিভিন্ন ভাবে পরিবর্তন হয় সেটি নির্দেশ করে। এখন এরকম যত প্রকার গতি হতে পারে তার ভিতর থেকে সহজতম সরলতম একদম সিম্পলিয়েস্ট ফর্ম যেটি, সেটি নির্ণয় করা হয় আসলে যে পদ্ধতি সেটা হচ্ছে পরামিতিকরণ, প্যারামিটারাইজেশন বলা হয়। তাহলে সরলতম পথ তার মানে একটা ভেক্টর যদি আরেকটু সোজা করে বলি যে এটি হয়তো এই পথে যাচ্ছে, অন্য কোনো এক সময় সে হয়তো এই পথে যাচ্ছে, আরেকটি সময় সে হয়তো এই পথে যাচ্ছে, আরেকটি সময় হয়তো এই পথে যাচ্ছে। তাহলে যতগুলো পথ আছে তার ভিতর কোনটা সব থেকে সোজা সহজতম সিম্পলিয়েস্ট পথটি, সেই পথটি নির্ণয় করার জন্য আসলে পরামিতিকরণ দরকার হয়। অর্থাৎ দেখা যাচ্ছে মহাকাশ বিদ্যায় ব্যবহার করা হবে, তখন এখন চাঁদে যাওয়ার জন্য বা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বিভিন্ন দেশ হয়তো বিভিন্ন পথ অতিক্রম করতে পারে। সেই ক্ষেত্রে কোনটি সব থেকে সরল হবে, সরল মানেই ছোট এরকমটি কিন্তু নয়। গত বছর যখন ভারত মহাকাশযান পাঠিয়েছিল তখন যে কাজটি হয়েছিল সেখানে তারা কিন্তু একটি লম্বা পথ বেছে নিয়েছিল, কিন্তু লম্বা পথটি বেছে নেওয়ার উদ্দেশ্য ছিল তাদের সময় বেশি লাগছিল, বাট তাদের খরচ কিন্তু আমেরিকা চেয়ে 10 ভাগের 1 ভাগ হয়েছিল। এই যে 10 ভাগের 1 ভাগ খরচ হয়েছিল, এই খরচটাই হচ্ছে তাদের জন্য সরলতম। এখন তুমি যদি কোথাও যেতে চাও, অনেকগুলো পথ থাকে, যেটি তোমার জন্য সব থেকে সহজ, যেটি সব থেকে কম দূরত্বের সেটি কখনো সহজ হতে পারে, বেশি দূরত্বের কিন্তু তোমার হয়তো খরচ কম হচ্ছে সেটি তোমার জন্য সহজ হতে পারে, এক একজনের জন্য এক একটি সরলতম হতে পারে। তো ভেক্টর মানকে যখন প্যারামিটারাইজেশন করা হয় তখন আসলে সরলতমটি বের করা হয়। অর্থাৎ কি যদি টাকা হয় তাহলে খরচ কম দেখানো হয়, কি যদি ডিস্টেন্স হয় তাহলে তখন আসলে আমরা হিসাব করি যে দূরত্বটা কখন কম হয়। সুতরাং প্যারামিটারাইজেশন কোনো একটি সুনির্দিষ্ট মান হতে পারে না, এটা অবস্থার উপর ভিত্তি করে যে কোনো একটি পথ হতে পারে। এটি করা হয় মূলত বেগ, বেগ যদি ধ্রুবক হারে বা প্রতি সেকেন্ডে 1 একক হারে পরিবর্তিত হয়, অর্থাৎ তার বেগের যে পরিবর্তন মুভমেন্ট সেটি ধ্রুবক, এবং 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তিত হচ্ছে, যদি এটি 1 একক হয়, ঠিক 1 একক হয়, তাহলে এখানকে বলা হবে চাপ দৈর্ঘ্য বরাবর। দেখো, খেয়াল করো, এখানে শুধুমাত্র চাপ দৈর্ঘ্য বরাবর পরামিতিকরণ কিন্তু আরো অনেকভাবে হতে পারে, সেটা আমি বলেছি। দৈর্ঘ্য বরাবর যখন হবে তার মানে সে যে পথ দিয়ে অতিক্রম করবে এই পথের উপর নির্ভর করবে। সুতরাং প্রতি সেকেন্ডে যদি 1 একক হারে পরিবর্তিত হয় এবং এটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে বলা হবে চাপ দৈর্ঘ্য, যে পথ দিয়ে যাচ্ছে সেই পথ বরাবর দূরত্বটা প্যারামিটারাইজেশন। তো সেটি আমরা একটু ছবির মাধ্যমে দেখি। এটি আমরা অলরেডি জেনেছি, এই কাজ আগেও করেছি একটু আগে। এটি t is greater than t naught, এখানে এখানে t এর ফাংশন, এদিকে হয়তো একটু t, এখান থেকে একটু t, আর এটার জন্য হয়তো t naught, এটা rt rt। তো একটা ধনাত্মক হলে আরেকটি ঋণাত্মক হবে, খুবই সোজা জিনিস। এবার দেখো যে ওটার মান অলরেডি আমরা দুই বিন্দুর দূরত্ব আমি একটু আগে বলেছি বিভিন্ন ভাবে হতে পারে, এটা আমরা এর আগে করে এসেছি। এটাকে ds বাই dt যদি হয় তাহলে এটি হবে কি করে হবে, কারণ এটাকে dt দিয়ে ভাগ দাও, এটাকেও dt দিয়ে ভাগ দাও, এই dt যখন ভিতরে ঢুকে যাবে তখন dt স্কয়ার হয়ে যাবে, কারণ কি ওই যে বর্গমূলের ভিতর ঢুকেছে, dt স্কয়ার এবং এটি dt স্কয়ার, এটি হলো। এরপরে দেখো এটি আমাদের এখানে করা আছে টি নট থেকে টি পর্যন্ত, আমরা একটু আগে দেখলাম ছবিতে টি নট থেকে টি পর্যন্ত। এখন প্যারামিটারাইজেশন করার জন্য সেটি হচ্ছে জাস্ট তোমাকে, হয়তো আমার টি ছিল চলকটি, এটাকে আমি ইউ তে রূপান্তর করে দিলাম, অর্থাৎ আমার যে চলক ছিল চলকটি পরিবর্তন করে দিলাম।
সবই u। সুতরাং এটি প্যারামিটারাইজেশন যখন করা হয় তখন জাস্ট চলককে এক চলকে নিয়ে আসা হয়, আর কিছু না। সুতরাং একই জিনিস আমরা আর বেশিক্ষণ এই ক্লাসটি দেখবো না। সুতরাং আবারও সেই একই জিনিস, আর এর মান যদি এটি হয় dr/du হবে এটি, এবং এটির মান এই জিনিসটা কেন হলো তোমরা ক্যালকুলাস 1 এ করেছো, তাহলে সেটি আমি আরেকবার মনে করে দেই। dr/du ডট dr/du equal I dx/du plus j dy/du plus k dz/du। এর সাথে ডট হবে, এটি দুইবার আছে যেহেতু আরেকবার হবে I dx/du plus j dy/du plus k dz/du। এখন দেখো এইটা দিয়ে যখন গুণ করব তখন তিনটা হবে i ডট i ডট j i ডট k। এখন i ডট i এর মান 1 তোমরা জানো। কেন 1? i ডট i মানে 1 ইনটু 1 ইনটু cos 0 ডিগ্রি, তো cos 0 এর মান 1। কিন্তু যখন i ডট j হবে তখন এটা cos 90 থাকবে, cos 90 এর মান 0 বলে এটার মান 0 হবে। সুতরাং এই i দিয়ে যখন i দিয়ে গুণ করব তখন এটি হবে dx/du এর হোল স্কয়ার। আর i ডট i 1, i ডট j যেটা সেটা হবে 0, i ডট k যেটা সেটা হবে 0। ঠিক একই ভাবে যখন j দিয়ে গুণ করব তখন j এর সাথে i গুণ করলে কত হবে 0, j এর সাথে j গুণ করলে 1 হয়ে যাবে, তখন dy/du হোল স্কয়ার প্লাস যখন k দিয়ে গুণ করব, k এর সাথে i গুণ করলে 0, k এর সাথে j গুণ করলে 0, k এর সাথে যখন k গুণ করব তখন dz/du হোল স্কয়ার এটা হবে। এবং এই যে dr ভেক্টরের জন্য এটা আসলে dr/du এর হোল স্কয়ার। তো হোল স্কয়ারের মান যদি এটি হয় তাহলে হোল স্কয়ারটি তুলে দিলে আমাদের এটি পাওয়া যায়। এইটা দেখো কেন এটি হয়েছে সেটি আমি ব্যাখ্যা করে দিলাম। এখন যদি ইন্টিগ্রেশন করো এটাকে, তখন 0 থেকে t পর্যন্ত বা t0 থেকে t পর্যন্ত, তখন এদিকে s পাওয়া যায় আর এদিকে dr/du। এটি s এর মান আমরা এর আগে দেখেছিলাম, বা ds এর মান। সুতরাং এটি যখন আমি ইন্টিগ্রেশন করব তখন এখান থেকে s পাবো আর এটার মান dr/du। তাহলে এটা দেখো কত সহজে আমরা চাপ দৈর্ঘ্যটি বের করতে পারি। এবং এর অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, তুমি যদি বুঝে করো তাহলে। ফাংশনের যেহেতু ব্যাপার আছে, যদি ফাংশন সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেখো, ফাংশনের নারী নক্ষত্র একটি ভিডিও আছে, ভিডিওটি দেখে আসো, তাহলে দেখবা এই চ্যাপ্টারের অঙ্ক কোনো সমস্যা থাকে না। সুতরাং তোমাদের অনুরোধ করছি ওই ভিডিও দেখার জন্য। তো এটি আজকে আমাদের প্রথম লেকচার ছিল। এর পরের লেকচারে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের উদাহরণগুলো। পরবর্তীতে যখন ক্লাস নিব তোমাদের আগে নোটিফাই করা হবে। সুতরাং তোমরা পরবর্তী ক্লাসে যে অতি অবশ্যই আমার এইটি দেখবে। সুতরাং তোমাদের অনুরোধ করছি আমার পরবর্তী ক্লাস দেখার জন্য, এবং সেই ক্লাসে আশা করি তোমরা আবারও উপস্থিত থাকবে, বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, ভিডিওটি দেখবে, এবং এই ভিডিওটি পরবর্তীতে আবার আমার ইউটিউব চ্যানেলেও থাকবে। সুতরাং সেই পর্যন্ত সবাইকে উপস্থিত থাকার জন্য এবং করোনার ভিতর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভকামনা। ধন্যবাদ।